আপনারা কম বেশি জানেন গত 7ই মার্চ আমাদের ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের প্রোগ্রামকে নিয়ে শিলিগুড়ি একটা বিতর্কের জন্ম হয়েছে, যেটা সমস্ত ভারতবর্ষের সমস্ত মিডিয়ার সব জায়গায় একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। আপনাদের অনেকেরই এই প্রোগ্রামটা সম্বন্ধে অবগত অনেকেই নেই, অনেকেই জানতে চেয়েছেন, সেই জন্য কিছু বেসিক ফ্যাক্ট তুলে ধরছি, যেটা অন্তত সমস্ত সবারই জানা দরকার, শুধু আদিবাসী ভাই বোনদের নয়, সবারই জানা দরকার। প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু খুব বেশি ডিটেলসে বলা যাবে না, কারণ সময়ও ব্যাপার আছে, আমি সেই হিসাবে আপনাদের যত শর্টে সম্ভব আমি বলছি। প্রথমত পয়েন্ট নাম্বার 1, যে ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলটা কি। আমরা যেমন আমাদের আদিবাসীদের অনেক সংগঠন আছে, ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে শুরু করে আমাদের সেঙ্গেল অভিযান থেকে শুরু করে ইউফাও আছে আমাদের বর্তমানে খুব অ্যাক্টিভ সংগঠন, এরকম থেকে শুরু করে অনেকগুলো আশেকা আমাদের অনেক পুরনো সংগঠন, এরকম সংগঠন মিলে আমাদের মানে বিভিন্ন সংগঠনের মধ্যে এটাও একটা সংগঠন। এই সংগঠনটা মূলত ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সান্তাল বুদ্ধিজীবীদের নিয়ে তৈরি। যেহেতু এখানে মোহন বাবুর মতো, মোহন টুডু যিনি আমাদের নেপালের এমপি, এক্স এমপি, এরকম গিরিশচন্দ্র মুর্মু ইউনাইটেড নেশনের আছেন, এরকম যেন আমাদের ম্যাক্সিমাম জেনিভা থেকে শুরু করে আমাদের শিরিষ মুর্মু বাবু যিনি গভর্নর, ডেপুটি গভর্নর আমাদের ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের, এরকম অনেক ইন্টেলেকচুয়াল লোক নিয়ে এই সংগঠন তৈরি। এই সংগঠনের মধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মেম্বার, আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী, 2 সাঁওতাল মুখ্যমন্ত্রী মেম্বার। তো সেই হিসাবে এটা একটা বুদ্ধিজীবীদের সংগঠন, এটা আমরা সবাই জানি। এবং এখানে আমরা যেমন হচ্ছে যেখানে আশেকার সংগঠন কোথাও মিটিং ডাকলে, কিংবা আমরা সেঙ্গেল অভিযান, আমি অন্তত যেরকম ভাবে আমরা সবাই যাই, আমরা যেমন জামশেদপুর, কলকাতা, রাঁচি, এমন কোনো সেঙ্গেল অভিযানের মিটিং নিয়ে আমরা যেতে মানে ব্যক্তিগতভাবে অ্যাটেন্ড করি, তাতে আমাদের এরকম মেম্বার হতে হবে ব্যাপার সেটা নয়। তো এটাও একটা বুদ্ধিজীবীদের মিটিং এবং আমাদের এই কনফারেন্স ছিল। এখন কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেছেন এটার কাজ কি। আমরা নেপালে একটা হিউজ পরিমাণ লোকজন, যাদের ন্যাশনাল শিপ যেটা বলে, ওখানে নেপালে ইয়ে ছিল না নেপালের, সেগুলো ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল সলভ করেছে। বাংলাদেশের মতো জায়গায় যখন অশান্তি তৈরি হচ্ছিল বারে বারে, সে সমস্ত জায়গায় বাংলাদেশ হাই কমিশনারকে নিয়ে যে কাজগুলো বাংলাদেশের শান্তি ফেরানো, এগুলো ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল করে। আমাদের এই সবাই কিছু না কিছু কেউ না কেউ করে। কোনো একটা সংগঠনের দিকে আঙুল দিকে তার ভুল ধরা আমাদের কর্তব্য নয়, সবাইকে সহযোগিতা করাই আমাদের কর্তব্য। ঠিক আছে, এটাতে বোঝা গেল। এখন 2 নম্বর পয়েন্টে আসছি। পয়েন্ট নাম্বার 2, এই শিলিগুড়িতে যে প্রোগ্রামটা হলো, এর আয়োজক কারা ছিল যদি বলতে হয়, অবশ্যই একটা সংগঠন একজনের দিয়ে হয় না, সব থেকে বেশি যাদের দরকার হয় সেটা লোকজন। এখানে মেন আয়োজক যদি যাদের কথা বলা হয়, তাহলে মেন আয়োজকদের মধ্যে অন্যতম যারা ছিল, তাহলে এখানকার উত্তরবঙ্গের আমাদের যারা বর্তমান তৃণমূল পার্টি করে তাদের লোকজনই ছিল। আমাদের চুনিয়া মুর্মু, উনি সেক্রেটারি ছিলেন। চুনিয়া মুর্মু উত্তরবঙ্গে আদিবাসী সাঁওতালদের লিডার, তৃণমূল সেল, আপনারা এগুলো কম বেশি জানেন। এখানে যারা ছিল তার মধ্যে থেকে অন্যতম উদ্যোক্তা এক্স ছোটন কিস্কু, এক্স আমাদের এমএলএ এখানকার। তার সাথে আমাদের ছিল আমাদের রোমা রেশমি এক্কা, যিনি আমাদের সহসভাধিপতি আছেন, থেকে শুরু করে এখানে নাম হয়তো বলে শেষ করা যাবে না, ম্যাক্সিমাম যারা ছিলেন তারা এখানকার যারা তৃণমূল কর্মী। আমি শুধু সান্তালদের কথা বলছি না, আমাদের শ্রদ্ধেয় কাজল ঘোষ বাবু আছেন, উনিও এখানে অন্যতম ছিলেন। অনেক লোকের সহযোগিতা, আমাদের সভাপতি ম্যাডাম এখানকার আদিবাসী রিনা এক্কা ম্যাডাম, উনি ছিলেন। আমাদের এখানে আদিবাসী যারা ছিল তারা সবাই ছিল। এরপর বলবেন তাহলে সবাই যখন ছিল আমরা প্রোগ্রামটা কেন করা গেল না। দেখুন, প্রথম জায়গাটা যেটা সমস্যা, যে আমরা যখন এই প্রোগ্রামটা যখন আমরা করতে গেছি, বা সংগঠন আমরা যা করতে গেছি, এখানে আমরা প্রথম যে বাধার সম্মুখীন হয়েছি, সেই বাধাগুলো আপনাদের বলে। অনেকেই বলবেন যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের আগে প্রোগ্রামটা করা হয়েছিল। যদি রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের আগে প্রোগ্রামটা করা হয়, তাহলে আপনাদের সবার অবগতির জন্য বলছি, এই প্রোগ্রামটা এই বছরের নয়, এটা গত বছর একই সময় করার কথা। সেখানেও ওই নিরাপত্তার একটা অজুহাত দেখিয়ে গত বছর প্রোগ্রামটাকে ক্যান্সেল করা হয়েছে। আপনারা সবাই কম বেশি অবগত আছেন, কারণ গত বছর আপনারা অনেকেই দেখেছিলেন যে লাস্ট মুহূর্তে প্রোগ্রাম হবে কি হবে না, এরকম একটা লাস্ট মুহূর্তে ক্যান্সেল করা হয়। কাজেই এখন ভোট আছে,
তো গত বছর সেম টাইমে যখন হচ্ছিল, যখন হয়নি, এই বছর সেম টাইম হচ্ছে। এটা আদিবাসী ইন্টেলেকচুয়ালদের এখানে ভারতবর্ষের সব জায়গা থেকে লোক আসে, ভারতবর্ষ নয় ভারতের বাইরে। কাজে এটাকে নিয়ে পশ্চিমবঙ্গের এই অশান্ত রাজনীতির মধ্যে আমরা কোনো সান্তাল ঢুকবে বা এখান থেকে কোনো ফায়দা করবে এরকম চিন্তা ভাবনার কোনো জায়গা আমাদের কোনো সান্তাল ইয়েদের ছিল না। কাজেই এটা পলিটিক্যাল কোনোভাবেই নয়। 2 নম্বর বললাম, যারা উদ্যোক্তা ছিল, যারা লোকাল উদ্যোক্তা ছিল, হ্যাঁ তার মধ্যে আমি যেমন লোকাল সিপিএম টিএমসি নেতাদের কথা বললাম, একই রকম ভাবে এখানে যারা লোকাল ছিল, ভারত জাকাত মাঝি পারগানার পরেশ মুর্মু এরকম থেকে শুরু করে অনেকেই ছিলেন। সবার নাম আমি বলতে পারবো না, বলা সম্ভব না। আমাদের সোমটু মুডু, সেঙ্গেল অভিযান, এরকম অনেক লোক মিলে এখানে এটা করা হয়েছে। এবং মেন যে সমস্যাটা হয়েছে সেটা যে মেন, আমরা গত বছর থেকে এই বছর পর্যন্ত একটা জিনিস বুঝেছি যে আমাদের কোনো রকম প্রোগ্রাম এখানে করতে দেওয়া হবে না, এটাই ছিল লাস্ট বিয়ে। এরপর 3 নম্বর কোন সমস্যায় এলাম, সমস্যা হলো সিকিউরিটির কারণ দেখি। দেখুন, আদিবাসীরা সবসময় গরিব, আমাদের সে অর্থে টাকা পয়সা নেই। আমাদের যে উদ্যোক্তাদের মেন যে উদ্দেশ্য ছিল, রাষ্ট্রবন্ধু ম্যাডামকে নিয়ে এসে আমাদের জাহেরথান বিধাননগরে জাহেরথানে একটু পুজো দেবেন। আপনারা বর্তমান পরিস্থিতি আমাদের জানেন, আমাদের সান্তাল যারা বুদ্ধিজীবী যেটুকু পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে, তারা সমাজকে ছেড়ে গিয়ে বিভিন্ন রকম কালচার অ্যাডাপ্ট করে সান্তাল সমাজকে শেষ করে দিচ্ছে। সেটাকে বাঁচানোর জন্যই ম্যাডামের আসার কথা। তো যখন ম্যাডাম এখানে আসবেন, তার পরিবর্তে আমরা জানলাম প্রথম থেকে কি এখানে বলা হলো এই মাঠটা রাষ্ট্রপতি ম্যাডাম করার উপযুক্ত নয়। যদিও ম্যাডাম বলেছেন 5 লাখ, আমি বলবো 5 লাখ না, এই এলাকায় 15 লাখ লোককে নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে। তো যাই হোক, সেটা একটা অজুহাত। সেকেন্ড হচ্ছে ওনার যাদের আসবে, মানে উদ্যোক্তা ছাড়া বাকিদের গাড়ি রাখার জন্য এখানে 500 খানা গাড়ি রাখার যে জায়গার দরকার হচ্ছে। আদিবাসীদের কাদের কটা গাড়ি এসেছে? আমরা তো এমনিতেই ভিখারি, কটা লোকের গাড়ি এসেছে যে আমাদের গাড়ি রাখার কোনো সমস্যা ছিল না। এটা একটা ফালতু অজুহাত। নেক্সট যেটা বলা হয়, হ্যাঁ রাষ্ট্রপতি ম্যাডামকে আনতে গেলে একই রকম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেমন আসে, হ্যাঁ 1 কোটি 5 কোটি টাকার যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলেই করতে হবে। রাষ্ট্রপতি ম্যাডাম বারে বারে বলেছেন যে উনি মাটিতে বসবেন, মাটিতে আমাদের সাথে বসে আমাদের সাথে কথা। কেন? আমরা গরিব, তারপরে কি আমাদের কোনো শখ থাকে না? টাকাই কি সবকিছু নাকি? না, টাকা সবকিছু নয়। উনি আমাদের ভালোবাসা, আমাদের মাটিতে আসার কথা, আমাদের সাথে বসার কথা। তা না করে উদ্যোক্তাদেরকে দেওয়া হলো আমাদের যেটা 70 লাখ টাকার প্যান্ডেলের বাজেট, এটাই করতে হবে। তারপর কন্টিজেন্সি খরচা 90 লাখ, 1 কোটি 1.5 কোটি টাকার বিল ধরিয়ে দিয়ে ঘন্টায় ঘন্টায় আপনারা টাকা দেখান। টাকা যদি কারো না থাকে, সে মানুষের মধ্যে পড়ে না। এটা কোন রকম কালচার? এটা হতে পারে না। যাই হোক, টাকার কারণ দেখিয়ে সম্পূর্ণ প্রি প্ল্যান একটা ফাঁসানো। কারণ উদ্দেশ্য একটাই ছিল, এদের টাকার ইয়েতে 1.5 কোটি 2 কোটি টাকার একটা প্যান্ডেলের করে দিয়ে, হোটেল প্যান্ডেল, তারপর এদের ফাঁসিয়ে দাও। তারপর ওয়ার্কিং প্রেসিডেন্ট নরেশ মুর্মুকে ঘন্টায় ঘন্টায় হ্যারেস করো। এগুলো সমস্ত পূর্ব পরিকল্পিত, আমরা সবাই জানি। এটুকু বুদ্ধি আদিবাসী সাঁওতালদের এখন আছে। এখন আদিবাসী সাঁওতাল এত বোকা নয়। আপনি যা বলবেন তার অনেক আগে এখন আমরা বুঝতে পারি। তো যাই হোক, উদ্যোক্তাদের লোকাল যারা নেতৃত্ব ছিল, তাদের কোনো রকম কোনো ভুল ত্রুটির কোনো জায়গা ছিল না। ঘন্টায় ঘন্টায় যোগাযোগ করেছে, ঘন্টায় ঘন্টায় তাদের উচ্চ নেতৃত্বের সাথে এখানে দিনের পর দিন এখানকার যারা লোকাল পার্টি, চুনিয়া মুর্মু থেকে শুরু করে আমাদের লোকাল সভাধিপতি থেকে ছোটন কিস্কু থেকে রোমারেশ্বরী একা থেকে তারা ঘুমায়নি। দিনের পর দিন রাত 10টা 12টা পর্যন্ত কেটেছে, কিন্তু উপর থেকে কোনো রেসপন্স পায়নি। একটা রাষ্ট্রপতি, তিনি একটা রাজ্যে আসছেন, তিনি শুধু আমাদের গেস্ট হতে পারেন না। উনি 2-4টা সন্তানদের গেস্ট না, উনি ভারতবর্ষের সবার গেস্ট। এবং সমস্ত দায়টা কার করা করেছিল? সমস্ত দায়িত্বটা অ্যাজ পার প্রোটোকল লোকাল অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন সরকারের করা ছিল। তিনি কি শুধু আমাদের গেস্ট নাকি? স্বাভাবিক কারণেই আমরা দেখলাম সিভিককে দিয়ে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, যেটাতে আমরা প্রচন্ড রকম ভাবে ব্যথিত, প্রচন্ড রকম ভাবে মর্মাহত। তো যাই হোক, বাথরুম থেকে শুরু করে জলের ব্যবস্থা, একটা অথরিটিকে, একটা এজেন্সি, মানে যারা উদ্যোক্তাদের কিভাবে হ্যারেস করা যায় পশ্চিমবঙ্গ। কারণ একটাই উদ্দেশ্য ছিল, রাষ্ট্রপতি ম্যাডাম কোনো গরিব মানুষের সাথে যেন সামনে আসতে না পারে। তো এগুলো আমরা বুঝি, আমরা এত বোকা নই। তো যাই হোক, ফাইন্যান্সিয়াল প্রবলেমটা ক্রিয়েটেড প্রবলেম বললাম, 2 নম্বর গেল। 3 নম্বর আমি আসছি যে আমরা পশ্চিমবঙ্গের আদিবাসী কি চেয়েছে। পশ্চিমবঙ্গের আদিবাসী সাঁওতালরা বারে বারে যে ডিমান্ডটা আমরা করেছি, আমাদের 5ম তফসিল চাই, আমাদের ফেক এসটি সার্টিফিকেট, যেটা আমাদের ইউফা সংগঠন আন্দোলন করে যাচ্ছে। হয়তো সব ক্ষেত্রে আমি একমত নই, কিন্তু এনাদের যে আন্দোলন আজ পর্যন্ত একটা রেজাল্ট, একটা কমিশনও হয়নি। অথচ
হাজার হাজার মন্ডল থেকে শুরু করে ব্যানার্জি মুখার্জি থেকে শুরু করে সবাই আদিবাসী সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো শোনা। আমরা আর কি চাইছি? আমরা সান্তালি আলাদা এডুকেশন বোর্ড চাইছি, আমরা পেশা আইন চাইছি, আমরা অ্যাট্রোসিটি অ্যাক্ট চাইছি। পশ্চিমবঙ্গের আদিবাসী সাঁওতালদের এর বেশি কিছু চাহিদা ছিল না। বদলে আমরা কি পেয়েছি? সাঁওতালদের ঘন্টায় ঘন্টায় নাচনি স্তরে বানিয়ে সাঁওতালদের ধর্মের বাহা সরাই কারামগুলোকে নিয়ে দল করে রাজনৈতিক দলের নেতার মিটিংয়ে মিছিলে ছোট নেতা বড় নেতা তাদের জন্য আমাদের লটানা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের সাঁওতাল জাতিকে চরমতম অপমান করা হয়েছে, যেটা আমরা কোনোদিন আশা করিনি। আর আমাদের বুদ্ধিজীবী মহল, লেখক যারা আছেন, তাদের নাম মনে করে হোক আমি বলতে চাইছি না, তাদের একের পর এক ওই সামান্য 2 টাকার লোভে চামচা বানিয়ে আজকে সমাজের বিরুদ্ধে, সমাজের অপমানের বিরুদ্ধে একটা মুখ খুলতে আমরা দেখিনি। তো যাই হোক, আমরা যা চেয়েছিলাম আমরা সেটা পাইনি। এরপর আসছে প্রোটোকল। প্রোটোকল ওয়াইজ অবশ্যই যখন উনি আসবেন, ওনাকে জেলার বা রাজ্যের ক্যাবিনেট লেভেলের মিনিস্টার থেকে শুরু করে অবশ্যই থাকতে হবে। উনি যদি 50 বার আসেন 50 বারই থাকতে হবে। কারণ যদি রাজ্য থেকে যদি কোনো আসে, এখানে যদি কোনো মন্ত্রী আসে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি রিসিভ করার জন্য সরকারি আধিকারিকদের সবাইকেই থাকতে হয়। তো দেশের একটা নিয়ম আছে, রাষ্ট্রপতি যদি আসেন তাহলে রাষ্ট্রপতির জায়গায় সিএমকে থাকতে হবে, সিএম হলে পিএম বাকিদের সবাইকে থাকতে হবে। প্রোটোকল যদি আপনি ভাঙা হয়, তাহলে নিশ্চয়ই এই প্রোটোকল ভাঙলে এই দেশ কেউ চালাতে পারবে না। তো যাই হোক, আমরা পুরো ঘটনাতে অবশ্যই প্রচন্ড রকম দুঃখ পেয়েছি, যেটা আমরা কোনোদিন আশা করিনি। পশ্চিমবঙ্গের আদিবাসীদের অভাব অভিযোগ শেষ নেই। আমরা সামান্যতম ম্যাডামকে বলতে গিয়ে এটুকু বুঝেছি, যেখানে ম্যাডামের মতো জায়গায়, রাষ্ট্রপতি ম্যাডামের মতো জায়গায় মানুষের যার সম্মান থাকে না, সেখানে আমাদের মতো মানুষকে কিরকম বাদরের মতো নাচানো হয়, সেটা আমি অবশ্যই তার ভুক্তভোগী। তো যাই হোক, এই প্রসঙ্গে এটা আমি মেইন পয়েন্ট এলাম। এখন এখানে 2-4টা ড্যামেজ কন্ট্রোল যারা করতে চাইছেন তাদের নামে আমি 2-4টা কথা বলি। এখানে মন্ত্রী বীরবাহা হাঁসদা আর আপনি মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি, আপনারা যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন আপনাদের রায়পুর বা রানীবাঁধ বা ঝাড়গ্রামে আমাদের মহামহিম রাষ্ট্রপতি ম্যাডাম এসে কি আপনাদের নামে গালাগালি করেছিল? আপনাদের ক্যান্ডিডেট হওয়া যাবে না, আপনাদের এই আছে, আপনার রং খারাপ। আপনারা নিজেরা ঝগড়া করে শুরু করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত উল্টোপাল্টা বলে যাচ্ছেন। সাঁওতাল সমাজ আপনাদের কিন্তু কোনোদিন ক্ষমা করবে না, আমি চ্যালেঞ্জ করছি। নেক্সট যে কথাটা আমি আসছি, আসামের ঘটনা এখানে জড়াবেন না। আমি জানি আপনারা আসামে কেউ জাননি, কি হয়েছে না হয়েছে জানেন না। আমি আসামে গেছি, সেই জায়গায় আমি ইনভেস্টিগেশন করে এসেছি। এই সমস্ত কথা বলে আমি সময় অপচয় করতে চাইছি না। নেক্সট যেটা আসছে আমাদের বাকি হচ্ছে আমাদের রাম মন্দির বা লক্ষণ মন্দির, কোন মন্দিরে ওনাকে ডাকা হবে, উনি যাবেন কি যাবে না, সেটা আমাদের মাথা ব্যথা নয়। আমরা সাঁওতাল, আমরা জাহের খানে পুজো বিশ্বাসী, জাহের খানে ডাকা হয়েছে, উনি এসেছেন, এটাই আমরা খুশি। এগুলোকে কোনো বিতর্কে দিয়ে আপনারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করবেন না। আর যেটা আপনাদের আমি জোর করে বলতে চাই, সেটা হচ্ছে একটা ছবি দেখিয়ে আপনারা দেখাচ্ছেন রাষ্ট্রপতি ম্যাডাম দাঁড়িয়েছেন, বসে আছেন, এইগুলো নিয়ে আপনার কমপ্লিট ভিডিও দেখিন। এই সমস্ত কথা বলে ফালতু সময় নষ্ট করবে না। আমি একটা কথাই বলতে চাই, পশ্চিমবঙ্গের অপমান যত রকম আমরা আদিবাসী নন আদিবাসী ভারতবর্ষকে আমরা মাথা বলে জানি, আমার মায়ের অপমান, দেশের অপমান, আমাদের আদিবাসী সমাজ সম্ভবত কোনোদিন আর এত বড় পোস্ট কেউ কোনোদিন পাবো না। তাকে অপমান করা, যে কোনো যারা আমাদের সিধু কানুর বংশধর, সিধু কানুর মায়াং যাদের শরীর আছে, তিলকি মাঝির রক্ত যারা আছে, বিরসা মুন্ডা যারা আছে, আমাদের কার্তিক ওরাও বাবাদের আমরা যারা মনে করি, গুরু গঙ্গাকে যারা আমরা চেলা মনে করি, জয়পাল সিং মুন্ডা যারা আমাদের হয়, আমাদের মতো লোক আমাদের যাদের রক্ত টকবক করে ফুটছে, এই অত্যাচার যদি কোনোদিন দেখতে পাই, পশ্চিমবঙ্গ থাকবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। সবাইকে আরেকবার হুলসাই জোহার, ধন্যবাদ।